জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন। আমাদের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ আছেন। তাকে স্টুডিওতে আসবার জন্য অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনি কষ্ট করে এসেছেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা অধিকতর যুগোপযোগী এবং এর প্রচারের জন্য আপনাকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। আপনি এবং কমিটি কিভাবে কাজ করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই ৩১ দফা নিয়ে আলোচনা করতে চাইছেন। ইনফরমেশনটা আসলে সেরকম নয়। ৩১ দফাটা আমরা গত বছর ২০২৩ সালের ১৩ই জুলাই পাবলিক মিটিংয়ের মধ্য দিয়ে আমরা এটা জনগণের সামনে উন্মুক্ত করেছি, জাতির সামনে এই প্রস্তাব আকারে আমরা দিয়েছি। এটার মূল বক্তব্য ছিল এরকম যে যদি গণতান্ত্রিক সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়, তখন আন্দোলনের সকল শক্তি, গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল যারা যুগপথে ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে, তাদের সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এটি জাতীয় সরকার গঠিত হবে এবং সেই জাতীয় সরকার আমাদের এই ৩১ দফা প্রস্তাবগুলো, যে সংস্কার এবং জাতির সামনে যে কমিটমেন্ট, যে অঙ্গীকার, এগুলো বাস্তবায়ন করবে এবং রাষ্ট্রের এবং রাষ্ট্রীয় কাঠামোর, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই এই ৩১ দফাগুলো আমরা প্রদান করেছিলাম। এইখানে এগুলো খুব একটা বেশি সারা বাংলাদেশে প্রচার হয়নি বলে আমরা মনে করছি। হয়তো তখন মিডিয়াতে খুব বেশি স্থান পায় নাই, প্রচার হয়েছে। এখন জনগণের তৃণমূল পর্যায়ে এবং বিভিন্ন স্তরের যারা রাজনীতি নিয়ে ভাবেন, রাষ্ট্র নিয়ে ভাবেন, তাদের কাছে, শিক্ষিত সমাজের কাছে, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, সমস্ত সেকশনের কাছে এটা যাতে পৌঁছে যায়, সেই জন্য আমরা এটার প্রচারণা এবং বিভিন্ন ক্ষেত্রে সেমিনার, সিম্পোজিয়ামের মধ্য দিয়ে এটাকে পপুলার করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বিষয়টা আমরা খুব শিগগিরই শুরু করব। জি, আপনাদের ৩১ দফার মধ্যে একটা বিষয় আছে যে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ, অভিজ্ঞ, গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ প্রয়োজনীয় সংশোধন সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কালা কানুন বাতিল করা হবে। চাঞ্চল্যকর সাগররুনি হত্যা সহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করা হবে। আমি যেহেতু সাংবাদিক, আমি ৩১ দফার মধ্যে এই দফাটা নিয়েই প্রথমে কথা বলতে চাইবো নিজের স্বার্থের কারণে। মানে কথাগুলো লিখিত অবস্থায় যত চমৎকার, সুন্দর, চমকপ্রদ, যখন আমরা বাস্তবে দেখি তখন আমরা দেখি যেই কথা সবাই কাগজে লেখে সেই পরিমাণ স্বাধীনতা আসলে আমরা উপভোগ করতে পারি না। আপনারা যদি কখনো রাষ্ট্রের দায়িত্বভার নেন, আপনাদের এই কাগজে লেখা কথা আর বাস্তবের মিল ঘটাবেন, সেইটার জন্য বাস্তব কর্ম পরিকল্পনা কি আপনাদের? এই প্রস্তাবনাটা আমাদের অঙ্গীকার, জাতির সামনে প্রতিশ্রুতি। তবে সেটা রাষ্ট্র ক্ষমতা আসলে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ দেয়, তখন সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, এই তো আপনার প্রশ্ন। জি, তো ভবিষ্যতে অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। জি, আমরা এখনকার সময়ে যে সমস্ত প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আমরা করছি, সেই প্রতিশ্রুতি এবং অঙ্গীকারগুলো
আমি আশা করি জনগণ খুব সিরিয়াসলি নেবে, এই জন্য যে দেশে একটি গণবিপ্লব সংগঠিত হয়েছে এবং সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে মানুষের ভিতরে নতুন অভিপ্রায়, নতুন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে এবং যেখানে আইনের শাসন জারি থাকবে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা প্রতিটি জনগণের মধ্যে জাগরিত হয়েছে। এই অবস্থায় আমার মনে হয় না কোনো রাজনৈতিক সরকার, কোনো সংসদ এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে পিছপা হবে। আর এটা এমন কোনো বিষয় নয় যে বাস্তবায়ন করা যাবে না। যে দেশে গণতন্ত্র একটা শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, আপনি দেখবেন সেই দেশের সংবাদ মাধ্যম তত বেশি স্বাধীন। এটা ভাইস ভার্সা করতে পারি আমরা, রেসিপ্রোকাল একটা জিনিসটা, যেখানে ফোর্থ স্টেট মিডিয়া স্বাধীন এবং খুব জোরালো ভূমিকা পালন করে সেই দেশে গণতন্ত্র শক্তিশালী হতে বাধ্য হয় এবং সেই দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে দাঁড়িয়ে যায় যে পরবর্তীকালে ইচ্ছা করলেও কোনো রাজনৈতিক সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। জি, কিন্তু আমাদের অভিজ্ঞতা যেটা বলে, রাজনৈতিক বা গণতান্ত্রিক সরকার যেগুলোকে আমরা বলি, নির্বাচনের মাধ্যমে যে সরকারগুলো এসেছে, তারা প্রথম থেকে পুরোটা সময় চেষ্টা করে মিডিয়ার উপর এক ধরনের নজরদারি রাখতে, তাদের ভাষায় নজরদারি, আমাদের ভাষায়ও নজরদারি, বা এক ধরনের চাপ সৃষ্টি করতে। আশা করব নিশ্চয়ই আপনাদের কাছে সেই আশা থাকবে। অতীতে যা হয়েছে বা আপনাদের সময় অতীতে যা হয়েছে সেটা আপনারা পরবর্তীতে যখন আসবেন সেটা থাকবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করিবেন। দলমত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই যেটাকে বলা হচ্ছে জুলাই বিপ্লবের পর আমরা জামাতে ইসলামী রাজনৈতিক দলের নাম নিয়ে যদি আমি বলি, তাদেরকে যতটা অ্যাক্টিভ দেখেছি মন্দির পাহারা দেবার জন্য বা সংখ্যালঘুদের উপর যেন হামলা না হয়, তারা পলিটিক্যাল পার্টি হিসেবে যতটা অ্যাক্টিভ ছিল ততটা অ্যাক্টিভ কি বিএনপি ছিল? আপনাদের 31 দফার এই যে 15 দফা, এইটা যে পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে, সেটা কোন প্রক্রিয়া আমরা নিশ্চিত হব? এটা আপনি যেভাবে দেখছেন আমি ঠিক সেভাবে দেখছি না। কারণ যারা মন্দির পাহারা দিয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমি আসলে সংখ্যালঘু বলতে চাই না শব্দটা। বাংলাদেশে যারা অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা, বাংলাদেশি নাগরিক, সিটিজেন, তাদের যাতে সুরক্ষা হয়, সেখানে আপনি হয়তো হাইলাইট করেছেন যাদের আলেম সমাজ, তাদেরকে দেখলে চেনা যায় বলে, কিন্তু যারা সাধারণ জামা কাপড় পরে পাহারা দিয়েছে তারা হয়তো চিহ্নিত হয়নি ওইভাবে। সারা বাংলাদেশে সমস্ত জায়গায় আমরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত মেসেজ পৌঁছে দিয়েছি যে সবাই যেন এই বিষয়ে সতর্ক থাকে। তারপর দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে হয়নি তা নয়, আমাদের নজরে এসছে। এটা যতটা না সাম্প্রদায়িক, তার চেয়ে কিছুটা বেশি বোধহয় রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে, যেগুলো তদন্ত করলে বেরিয়ে গেছে আর কি পরবর্তীকালে। আপনি নিশ্চয়ই শুনেছেন আন্দোলন চলাকালীন সময়ে দুই একটা জায়গায় স্বীকারোক্তি দিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কিছু নেতৃবৃন্দ এর সাথে জড়িত ছিল। এটা 164 স্টেটমেন্ট দিয়েছে বিফোর ম্যাজিস্ট্রেট। তখন তো তারা ক্ষমতায়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। বিএনপি সংবিধান সংস্কার চায় নাকি সংবিধান আসলে পুনর্লিখন চায়? কেননা আমরা যেটা দেখেছি, অধ্যাপক আলী রিয়াজ এক সেমিনারে নতুন সংবিধান লেখার কথা বলেছেন। তখন অবশ্য তিনি সংস্কার কমিটির প্রধান ছিলেন না, সেটা ঘোষণার আগে বলেছেন। এখন আবার সংবিধান পুনর্লিখনের কথাও আসছে নানানভাবে। বিএনপি কি চায়? আমি এই প্রশ্নটা আশা করছিলাম আপনার কাছে। আচ্ছা, প্রফেসর আলী রিয়াজ সাহেব অত্যন্ত স্বনামধন্য একজন শিক্ষাবিদ, উনি আমেরিকাতে থাকেন।
উনি রাজনীতি এবং সংবিধানের উপরে ওনার অনেক দক্ষ আছে, জ্ঞান আছে। ওনার আইডিয়াটা একটা সেমিনারে খুব সম্ভবত উনি প্রকাশ করেছিলেন, এটা যে উনি সংবিধানের 1/3 পুনর্লিখন করতে চান। উনি আরো একটা কথা বলেছিলেন যে প্রয়োজনে গণপরিষদ করবেন, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটাকে আমরা বলি, এবং সংবিধান রিরাইট করা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা, সেই ম্যান্ডেট কি আছে এই গভর্নমেন্টের? নাম্বার 1, এই গভর্নমেন্ট শপথ গ্রহণ করেছে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি রেফারেন্স পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে, চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশন সম্মিলিতভাবে মতামত দিয়েছে। এটা কনস্টিটিউশন প্রভিশন আছে যে ইন্টারিম গভর্নমেন্টের ওথ রাষ্ট্রপতি নিতে পারেন। তাহলে লেজিটিমেসি এখান থেকে এসছে, এবং তারা ওথ নিয়েছেন আন্ডার দি কনস্টিটিউশন। কনস্টিটিউশন মেনেই সবকিছু এখন চলছে, সাবজেক্ট টু দ্য প্রভিশন দ্যাট নেক্সট পার্লামেন্টকে সেটা রেটিফাই করতে হবে। সেটা পলিটিক্যাল পার্টিসগুলো যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন ছিলেন সবাই কমিটমেন্ট